স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে নিহত আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আগামী 9 এপ্রিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর বিচারিক প্যানেল সকালে এই আদেশ দেন। এর আগে প্রসিকিউশন ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। মামলায় প্রথম সাক্ষ্য দেন আবু সাঈদের বাবা মকবুল হোসেন। আসামিদের মধ্যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ 6 জন কারাগারে আছেন। একই বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 24 জন এখনও পলাতক। প্রসিকিউশন জানায়, হত্যাকাণ্ডে জড়িতদের কর্মকাণ্ড সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন তারা। আদালত এই মামলার রায় ঘোষণার জন্য তারিখ নির্ধারণ করেছেন আগামী এপ্রিল মাসের 9 তারিখে। এই দিন এই মামলার রায় ঘোষণা করবেন মর্মে আদালত আজকে ঘোষণা করেছেন। এই মামলাটায় আপনারা জানেন যে সর্বমোট 30 জন আসামি ছিল। আসামিদের মধ্যে 6 জন অ্যারেস্টেড ছিল, বাকিরা পলাতক। এবং আমরা সর্বমোট 25 জনের সাক্ষ্য গ্রহণ করেছি। আমরা আশা করছি যে এই মামলায় আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি বিধায় আমরা সর্বোচ্চ শাস্তি আশা করতেছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সকালে বৈঠকটি অনুষ্ঠিত হয়। দেশের সার্বিক আইন শৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতি, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের গতি ত্বরান্বিত করা এবং জনসেবা নিশ্চিত করতে প্রশাসনের সব স্তরে স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে বৈঠকে আলোচনা হয় বলে জানা গেছে। এছাড়া চলমান রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার মূল্য স্থিতিশীল রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়েও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। সভায় মন্ত্রিসভার সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। ঈদে বাড়তি মানুষের চাপ সামলাতে প্রস্তুতি শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে পুরাতন কোচ মেরামতের কাজ। নির্ধারিত সময়ের মধ্যে 100টি স্পেশাল কোচ ট্রাফিক ডিভিশনে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সৈয়দপুর রেলওয়ে কারখানা কর্তৃপক্ষ। ঈদে মানুষের ঘরে ফেরা নিশ্চিত করতে প্রতি বছর বাড়তি চাপ সামাল দিতে হয় রেলওয়ে কর্তৃপক্ষকে। এই জন্য ঈদের আগে 100টি স্পেশাল কোচ যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কোচ মেরামতে ব্যস্ত সময় পার করছে সৈয়দপুর রেলওয়ে কারখানার শ্রমিক কর্মচারীরা। এরই মধ্যে 60টি কোচ পুরোপুরি প্রস্তুত করে ট্রাফিক বিভাগে হস্তান্তর করেছে তারা। বাকি 40টি কোচ মেরামত চলমান রয়েছে। লক্কর-ঝক্কর এসব কোচ মেরামত করে নতুন রূপ দিচ্ছে শ্রমিকরা। পুরাতন চাকা মেশিনে ঘষে করা হচ্ছে সচল। ঈদ ঘনিয়ে আসায় নির্ধারিত সময়ে কোচ প্রস্তুত করতে বাড়তি সময় কাজ করতে হচ্ছে শ্রমিকদের। ঈদ উপলক্ষে অন্যান্য মৌসুমে যে আউটটান হয় তার চেয়ে আমরা বেশি আউটটান দিয়ে থাকি। আমাদের সৈয়দপুর রেলওয়েতে কর্মী স্বল্পতা রয়েছে। এবারের ঈদ উল ফিতরের ঘরমুখী মানুষের যাত্রা ভালো করার জন্য, স্বাচ্ছন্দ্যবোধ করার জন্য আমরা 106টা গাড়িকে 36 দিনে 106টা গাড়ি আমরা টার্গেট নিয়েছি। মাত্র 25% জনবল দিয়েই চলছে কোচ মেরামতের কাজ। তারপরও সময় মতো কোচ প্রস্তুত করা সম্ভব হবে বলে জানান রেলওয়ে কর্মকর্তারা। আপনারা জানেন যে সৈয়দপুর কারখানা প্রতি বছরই ঈদে অত্যাধিক কাজ করে থাকে, অর্থাৎ আমাদের 100টি কোচ এবারে আউটটানের লক্ষ্যমাত্রা রয়েছে। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। প্রায় দ্বিগুণ লোড নিয়ে আমরা কাজ করছি। আমাদের শ্রমিকরা অত্যাধিক পরিশ্রম করছে, শ্রমিক সংখ্যা কম। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে আমরা 100টি কোচ আউটটান দেওয়ার প্রোগ্রাম হাতে নিয়েছি, যার মধ্যে 60টি কোচ ইতিমধ্যে বের হয়ে গিয়েছে। বাকি 40টি কোচ আমাদের প্রক্রিয়াধীন আছে বের হওয়ার। আশা করি যথাসময়ে আমরা এগুলো কোচ ট্রেন বহরে যোগ করতে পারবো। কোচ মেরামতের কাজ শেষ করতে শ্রমিকদের ছুটি বাতিল করার কথাও জানান তিনি। সানজিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাতের ঘটনায় আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 28 ক্রু সহ 189 বাংলাদেশিকে নিয়ে বিশেষ ফ্লাইটটি ঢাকায় পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকা পড়েন তারা। তাদের গ্রহণ করতে বিমানবন্দরে অপেক্ষারত স্বজনরা বলেন, হঠাৎই যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়ায় স্বজনরা উদ্বিগ্ন ছিলেন।
যোগাযোগ করলে কিছুক্ষণ পরপরই মিসাইল হামলার খবর পাচ্ছিলেন। এতে পরিবার পরিজনরা আতঙ্কিত হয়ে পড়েন। ফেরত আসা ব্যক্তিদের পরিবার স্বজনদের অনেকেই এই বিশেষ ফ্লাইটের কথা জানতে পেরে গভীর রাতেই বিমানবন্দরে চলে আসেন। এখানেই সারেন সেহরি। ষষ্ঠ দিনে গড়ালো ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন। এতে ইরানে এখন পর্যন্ত কমপক্ষে 1045 জন নিহত এবং 6000-এর বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে যুক্তরাষ্ট্রের হামলায় বুধবার ভারত মহাসাগরে ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবে অন্তত 80 জন প্রাণ হারান। জবাবে ইরানের রেভলিউশনারি গার্ড কোর IRGC ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে বিভিন্ন মার্কিন ঘাঁটি ও ইসরায়েল লক্ষ্য করে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে এসব হামলা চালাচ্ছে ইরান। এরই মধ্যে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে 17 ও 18তম দফার হামলা চালানো হয়েছে। ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং বেশ কিছু উন্নত রাডার সিস্টেমকে ধ্বংসের দাবি করেছে IRGC। বৃহস্পতিবার 3টি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহতে দাবি করেছে সৌদি আরব। সাবেক পারস্যে ক্ষমতার শীর্ষে উঠে আসছে কে, সেই আলোচনার সঙ্গে আরও একটি বিষয় নিয়ে কৌতূহল তৈরি হয়েছে জনমানসে। ইরানের 2 পূর্ববর্তী শাসনকর্তার নামের সঙ্গে জুড়ে থাকা আয়াতুল্লাহ শব্দটি নিয়ে। এটি কি কোনো পারিবারিক পদবি নাকি যোগ্যতার ভিত্তিতে দেয়া উপাধি? সাবেক পারস্যে ক্ষমতার শীর্ষে উঠে আসছেন কে, সেই আলোচনার সঙ্গে আরও একটি বিষয় নিয়ে কৌতূহল তৈরি হয়েছে জনমনে। ইরানের 2 পূর্ববর্তী শাসনকর্তার নামের সঙ্গে জুড়ে থাকা আয়াতুল্লাহ শব্দটি নিয়ে। এটি কি কোনো নামের অংশ, পদবি নাকি উপাধি? আর উপাধি হলে এটা কারা ব্যবহার করতে পারেন? আরবি এবং ফার্সি ভাষা থেকে উদ্ভূত আয়াতুল্লাহ বা আয়াতুল্লাহ শব্দটি ঈশ্বর বা ধর্মীয় কর্তৃত্বের প্রতীক। শিয়া ইসলামের উচ্চপদস্থ ধর্মগুরুদের এই সম্মানসূচক উপাধি দেয়া হয়ে থাকে। এটি কোনো পারিবারিক পদবি নয়, বরং যোগ্যতার ভিত্তিতে দেয়া একটি উপাধি। ব্যক্তির ধর্মীয় গভীরতা ও জ্ঞানের পরিধিকে সূচিত করে এই উপাধিটি। 19 শতাব্দীর শেষের দিকে এই উপাধিটির ব্যাপক প্রচলন ঘটে। তার আগে ইরানে সাফাভিদ রাজবংশের কারণে এটি আরও বিশিষ্ট হয়ে ওঠে। 1501 থেকে 1736 পর্যন্ত সাফাভিদ রাজবংশ ছিল আধুনিক ইরানের অন্যতম প্রভাবশালী শিয়া মুসলিম রাজবংশ। এই রাজবংশই শিয়া ইসলামকে রাষ্ট্রধর্ম হিসাবে প্রতিষ্ঠা করে সাবেক পারস্য দেশে। আয়াতুল্লাহ মোহাম্মদ বাকির আল মজলিসির মতো সুপণ্ডিতেরা শিক্ষার মর্যাদাকে সুদৃঢ় করার চেষ্টা করেন, ফলে উপাধিটি আনুষ্ঠানিক রূপ লাভ করেছিল। এই উপাধিটি সাধারণত তাদেরই দেয়া হয় যারা ইসলামী আইন শাস্ত্র এবং ধর্মতত্ত্বের উপর বিস্তৃত গবেষণা করেছেন। আয়াতুল্লাহরা আধ্যাত্মিক নেতার ভূমিকা পালন করার পাশাপাশি শিয়া সমাজে নৈতিকতা ও ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের দিক নির্দেশনা দিয়ে থাকেন। এই উপাধি অর্জনের জন্য সাধারণত বছরের পর বছর শিক্ষার প্রয়োজন হয়। 1978-79 সালের ইরানি বিপ্লবের পর পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। এই বিপ্লবের ফলে 1979 সালের 11 ফেব্রুয়ারি ইরানি রাজতন্ত্রের পতন ঘটে। রাতারাতি শিয়া কট্টরপন্থী ধর্মীয় একটি দেশে পরিণত হয় পারস্য উপসাগরের কোলের এই রাষ্ট্র। ইরানের এই ইসলামীয় বিপ্লবের জনক ছিলেন রুহুল্লাহ মুসাভি খোমেনি। শাহের শাসন শেষ হওয়ার পর রুহুল্লাহ খোমেনি হন দেশটির সর্বোচ্চ নেতা বা আয়াতুল্লাহ। বিপ্লবের পর খোমেনি ব্যাপক প্রভাব অর্জন করেন, যার ফলে দেশে একটি ধর্মতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। যুদ্ধ শেষের 1 বছরের মাথায় মারা যান ইসলামীয় প্রজাতন্ত্রের প্রথম সর্বোচ্চ নেতা রুহুল্লাহ খোমেনি। পরবর্তীকালে তার স্থলাভিষিক্ত হন আলী খামেনি, যিনি ইরানে কট্টরপন্থাকে আরও বাড়িয়েছেন বলে মনে করেন বিশেষজ্ঞদের একাংশ। ইরানের জটিল ক্ষমতা ভাগাভাগির শিয়া ধর্মতন্ত্রের কেন্দ্রবিন্দুতে রয়েছেন সর্বোচ্চ নেতা। রাষ্ট্রের সর্বোচ্চ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার তারই। দেশটির সামরিক বাহিনী এবং শক্তিশালী বিপ্লবী গার্ডের সর্বাধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। পরিবার গঠনেরও অনুমতি থাকে আয়াতুল্লাহ উপাধি বহনকারী ব্যক্তিদের। খামেনি ও তার স্ত্রী মানসুরেহের 6 সন্তান। প্রয়াত সর্বোচ্চ নেতার পরিবার তেহরানে বসবাস করতেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় খামেনির সঙ্গে তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। 1979 সালে ইরানে বিপ্লবের পর থেকে সর্বোচ্চ নেতার কার্যালয়ে ক্ষমতার হস্তান্তর কেবল একবারই হয়েছে।
1989 সালে ইরাকের সঙ্গে 8 বছরের রক্তক্ষয়ী যুদ্ধে ইরানকে নেতৃত্ব দেওয়ার পর 1989 সালে যখন 86 বছর বয়সে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি মারা যান তখন। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। ইরানে আগ্রাসনের মধ্যেই এবার ইকুয়েডরে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে যৌথভাবে এই অভিযান পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড। বুধবার এক বিবৃতিতে বলা হয়, অবৈধ মাদক পাচার মোকাবেলার লক্ষ্যে স্থানীয় সময় মঙ্গলবার থেকে এই অভিযান শুরু হয়েছে। এর আগে ইকুয়েডরের প্রেসিডেন্ট জানান, মাদক কার্টেলের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রসহ আঞ্চলিক মিত্ররা এতে অংশ নিচ্ছেন। প্রেসিডেন্টের দাবি, বিশ্বের প্রায় 70% কোকেন এখন ইকুয়েডরের বৃহৎ সমুদ্র বন্দরগুলোর মাধ্যমে পাচার হয়, যা দেশটিকে মাদক চোরাচালান চক্রের জন্য অত্যন্ত লাভজনক কেন্দ্রে পরিণত করেছে। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, আপাতত যুক্তরাষ্ট্র সরাসরি লড়াইয়ে অংশ নিচ্ছে না, বরং ইকুয়েডরের সেনাদের লজিস্টিক সহায়তা ও গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে। ঐতিহ্যবাহী মসলিন শাড়ি তৈরি হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ নোয়াপাড়ায়। এবার ঈদেও মসলিন কারিগর আল আমিন তাঁতির কাছে গ্রাহকদের বেশ কিছু অর্ডার রয়েছে। এই কারিগরের দাবি, সারা দেশে একমাত্র তিনি এই শাড়ি তৈরি করেন। একটি আংটির ভেতর দিয়ে অনায়াসে যেতে পারে 12 হাতের পুরো একটি শাড়ি। ফুটি কার্পাস তোলার সুতা দিয়ে বোনা বাংলার ঐতিহ্যবাহী এই মসলিন শাড়ি সূক্ষ্মতা, কোমলতা আর হালকা ওজনের জন্য বিখ্যাত। মসলিন কাপড় প্রাচীনকালে মোগল দরবার ও ইউরোপের রাজ পরিবারের প্রচলন ছিল, কিন্তু 18 শতকের শেষার্ধে পুরোপুরি বন্ধ হয়ে যায় মসলিন তৈরি। হারিয়ে যাওয়া মসলিন শাড়ি ফিরিয়ে এনেছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নোয়াপাড়ার তাঁতি আল আমিন। 2014 সাল থেকে মসলিন শাড়ি তৈরির কাজ শুরু করেন তিনি। এই মসলিনের জন্য আমি অনেক একটা আশাবাদী যে অনেক আগে ইতিহাসটা চলে গেছে, আমাদের বাংলাদেশের ইতিহাস আবার ফিরে আসুক, এটা আমি চাই। তিনি জানান, শীতলক্ষ্যা নদীর আবহাওয়া মসলিন তৈরির জন্য উপযোগী। এই নদীর পাড়েই গড়ে উঠেছিল মসলিন তৈরির তাঁত। আমাদের নদীর আর্দ্রতা এই মসলিনের জন্য একটা প্রয়োজন, কারণ আমাদের নদী আগের মতো নাই, পানি নাই। আমাকে যদি একটা জমি দেওয়া হয়, চারপাশে যদি একটা পুকুর থাকে, পুকুরের মাঝখানে যদি একটা আমাকে কারখানা করে দেওয়া হয়, তো আশা করি আমি আগের যে মসলিন ওটা আমি ফিরে আনতে পারবো। মসলিন সাধারণত খুব পাতলা ও হালকা সুতি কাপড়, যা শুধুমাত্র হাতে বোনা হয়। হাফ সিল্ক, ফুল কটন এবং সিল্ক জামদানি মসলিনে ফুটিয়ে তোলা হয় নানা ডিজাইন। আল আমিনের হাতে তৈরি প্রতিটি শাড়ির দৈর্ঘ্য 6 গজ এবং প্রস্থ 47 ইঞ্চি, ওজন প্রায় 250 গ্রাম। শাড়ির ডিজাইন ও সুতার উপর দাম কম বেশি নির্ভর করে। সুতার কাউন্ট বুঝা 400 কাউন্টের ভিতরে যদি কোনো এই মোটামুটি গর্জিয়াস ডিজাইন হয় তাহলে 6 লক্ষ 7 লক্ষ, যদি ডিজাইন একটু কম হয় তাহলে 4 লক্ষ টাকার নিচে কোনো মসলিন নেই। এবারের ঈদে প্রায় 12 লাখ টাকা মূল্যের 2টি মসলিন শাড়ির ডেলিভারি দেওয়া হবে বলে জানান আল আমিন। এছাড়া প্রতিটি শাড়ি 4 থেকে 7 লাখ টাকায় বিক্রি হবে। কামরুন নাহার, দীপ্ত বার্তা কক্ষ। ঈদ সামনে রাজধানীর বিভিন্ন বিপণিবিতানে বেড়েছে ক্রেতাদের ভিড়। দেশি বিদেশি পোশাকের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। পরিবারের ছোট সদস্যদের নিয়ে এক দোকান থেকে অন্য দোকানে ঘুরছেন বাবা মায়েরা। এছাড়া মেয়েদের 3 পিস এবং কসমেটিক্সের দোকানেও বাড়ছে ভিড়। ঈদের আনন্দ বাড়িয়ে দেয় নতুন পোশাক, তাই ঈদ সামনে রেখে রাজধানীর পোশাক ও বিপণি বিতানগুলোতে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। এবার গরমের মধ্যে ঈদ, বিষয়টি মাথায় রেখে সুতি ও পাতলা কাপড়ে দোকান সাজিয়েছেন বিক্রেতারা। ক্রেতাদের মাঝেও দেখা গেছে সুতি কাপড় কেনার আগ্রহ। কমফোর্টেবল হতে হবে অবশ্যই, যে কোনো কিছুই আমরা চুজ করি না কেন, কমফোর্টেবল যদি না হয় এটা পরতে অনেক বিরক্তও লাগে এবং আনইজিও ফিল হয়। সুতি কাপড় যেটা হচ্ছে খুব বেশি হেভি হবে না, গর্জিয়াস হবে না, বাট ইজিলি ইউটিলাইজ করা যাবে। কোনটা রেখে কোনটা নেব, শার্ট নিব নাকি পাঞ্জাবি নেব, এটা নিয়ে কনফিউশন। বিক্রেতারা জানান, সব বয়সীদের পোশাক তুলেছেন তারা। পাঞ্জাবি, শাড়ি, 3 পিস ও ছোটদের রঙিন পোশাকে বেশি সাড়া পাচ্ছেন। বিশেষ করে আমাদের কটন ফেব্রিক্সের কালেকশনগুলো খুবই বেশি। পাকিস্তানি, তারপর হচ্ছে গিয়ে আপনার মিশরি, বিভিন্ন ধরনের যে থাইল্যান্ডের প্রোডাক্টগুলো, ওইটা অ্যারেঞ্জমেন্টটা একটু বেশি। সিল্কের শাড়িগুলো বেশি গেছে,
আর হচ্ছে যেগুলো হচ্ছে মসলিনের ওড়না আর হচ্ছে সিল্কের জামা। ইফতারের পর দোকানগুলোতে ক্রেতা সমাগম বাড়তে দেখা গেছে। নিজেদের সামর্থ্যের মধ্যে পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানোর চেষ্টায় অভিভাবকরা। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার বগুড়ায় চালু হলো সনি স্মার্টের শোরুম। এর ফলে বগুড়া সদর ও জেলার অন্যান্য এলাকার বাসিন্দাদের হাতের নাগালে এলো জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনির ইলেকট্রনিক্স পণ্য ও সংশ্লিষ্ট পরিষেবা। সম্প্রতি সনি স্মার্টের ফ্ল্যাগশিপের এই শোরুমটি উদ্বোধন করেন সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান জোশুয়া কুয়েক। এ সময় সনি স্মার্টের হেড অফ সেলস সারোয়া জাহান চৌধুরী এবং হেড অফ মার্কেটিং আজাদ রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধন উপলক্ষে বগুড়া শোরুম থেকে কেনাকাটায় আগামী 10 মার্চ পর্যন্ত সনি এবং স্মার্ট ব্র্যান্ডের টিভি সহ সনি স্মার্টের সকল পণ্যে মিলছে বিশেষ মূল্য। এছাড়াও থাকছে সনি ভ্লগ ক্যামেরা, ব্রাভিয়া ক্যামেরা, সনি ইয়ারবাড সহ নানা আকর্ষণীয় উপহার। ক্রেতারা আরও পাচ্ছেন সনি টিভিতে ডিজিটাল ওয়ারেন্টি, ডাবল বেনিফিটস অফার, বিনা সুদে ইএমআই সহ নানা সুবিধা। বগুড়াবাসীদের জন্য শোরুম উপলক্ষে আপনাদের 7 দিনের জন্য আমাদের তো এখন ঈদের অফার আছে, এছাড়াও স্পেশাল আরও অফারের ব্যবস্থা করা হয়েছে। আমাদের এখানে সনি, স্মার্ট, হায়ার, শার্প এবং ফিলিপসের প্রোডাক্টগুলো সব আছে। অতএব আমরা বগুড়াবাসীকে আমাদের শোরুমে আমন্ত্রণ জানাচ্ছি। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। জেনজিদের বিক্ষোভের মুখে সরকার পতনের 6 মাসের মাথায় নেপালে অনুষ্ঠিত হচ্ছে সাধারণ নির্বাচন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 7টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল 5টা পর্যন্ত। দুর্নীতি বিরোধী আন্দোলন থেকে উঠে আসা তরুণ শক্তি ও দীর্ঘদিনের পুরনো রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে এটিকে একটি গুরুত্বপূর্ণ লড়াই হিসেবে দেখা হচ্ছে। ক্ষমতাচ্যুত হওয়ার 6 মাসের মাথায় নাটকীয়ভাবে আবারও নির্বাচনী লড়াইয়ে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তার দল নেপাল কমিউনিস্ট পার্টি এবারের নির্বাচনে কতটা জনসমর্থন পাবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। নির্বাচনে সবচেয়ে বড় চমক হিসেবে আবির্ভূত হয়েছেন 35 বছর বয়সী তরুণ রাজনীতিক বালেন্দ্র শাহ, যিনি বালেন শাহ নামে পরিচিত। ঝাপা 5 আসনে সাবেক প্রধানমন্ত্রী ওলির মুখোমুখি হচ্ছেন তিনি। এছাড়া নির্বাচনে 3400 এর বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাদের মধ্যে 1000-এর বেশি বয়স 40 বছরের কম। দেশটিতে নিবন্ধিত ভোটার সংখ্যা প্রায় 1,90,00,000। এর মধ্যে 8 লাখ ভোটার প্রথমবারের মতো ভোট দেবেন। নারী এশিয়ান কাপে টিকে থাকার লড়াইয়ে কাল উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে চীনের বিপক্ষে হারায় দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই পিটার বাটলারের শিষ্যদের। মূল একাদশে বেশ কিছু পরিবর্তন নিয়ে শেষ পর্যন্ত লড়াইয়ের বার্তা লাল সবুজদের। লক্ষ্যটা যখন টিকে থাকার, মনের জেতেটাও বেশি। এএফসি এশিয়ান কাপে প্রথমবার খেলতে নেমে মন জয় করে নিয়েছে ঋতুপর্ণা আনিকারা। বাকি এখন পয়েন্টের। কিন্তু বাস্তবতাও যে বেশ কঠিন তা আবারও মনে করিয়ে দিলেন কোচ। গোল করার চেয়ে তা আটকানোটাই মূল চ্যালেঞ্জ। কোরিয়া কেমন দল, তাদের খেলার মান কেমন তা সবারই জানা। নিশ্চয়ই আমরা ধারণা করতে পারি ফলাফল কি হতে পারে। তাই বলে চেষ্টা করা যাবে না তা নয়। চীনের বিপক্ষে মেয়েরা যা খেলেছি তাতে আমি আত্মবিশ্বাসী কোরিয়ার বিপক্ষেও শেষ পর্যন্ত লড়ে যাবে। দলে কিছু পরিবর্তন আসবে, তবে একাদশ নিয়ে আমি এখনো ভাবছি। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে উত্তর কোরিয়া। এ নিয়ে তারা অংশ নিচ্ছে 11 বার। আসরে 3 বারের চ্যাম্পিয়নদের লক্ষ্য আগেভাগেই গ্রুপ সেরা হয়ে দ্বিতীয় পর্বে খেলা। উজবেকিস্তানের বিপক্ষে জয়ের পরই তাদের নিয়ে পরিকল্পনা শুরু হয় আমাদের। বি গ্রুপে থাকা বাকি 3 দলের চেয়ে বাংলাদেশ ভিন্ন দল। ড্র করলেই হবে, তবে আমাদের লক্ষ্য গোলের সংখ্যা বাড়ানো। সিডনির আবহাওয়া তথ্য অনুযায়ী ম্যাচ ডে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কখনো রোদ, কখনো বৃষ্টি। আবহাওয়ার লুকোচুরির মাঝে আরেকটি ম্যাচ খেলার প্রস্তুতি সেরে নিয়েছে বাংলাদেশ। পার্থের ম্যাচটি কি শুধুই নিয়ম রক্ষার হবে, নাকি নতুন কোনো স্বপ্ন পূরণে সিডনি ছাড়বে আফিদা আনিকারা? তার ফয়সালা হবে কম ব্যাংকের এই সবুজ গালিচায়। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, সিডনি, অস্ট্রেলিয়া।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।